বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি আমার বায়বাসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদ স্থায়ী কমিটির প্রাক্তন সভাপতি মোহাম্মদ ইসরাফিল আলম। আমার ডানে রয়েছেন অ্যাডভোকেট নূর মোহাম্মদ খান, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা এবং বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী। বেশ কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করবার সুযোগ তার হয়েছিল, অর্থাৎ অনেক অভিজ্ঞতায় সম্পন্ন একজন মানুষ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। মিস্টার ইসরাফিল আলম, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে পুরো পরিস্থিতিটা সরকারের একেবারেই নিয়ন্ত্রণে। জামাত একদিকে হরতাল ডাকছে, একের পর এক হরতাল, পুরো সপ্তাহ জুড়েই আসলে গত সপ্তাহটা হরতালে কাটাতে হলো এবং আজকেও হরতালের মধ্যেই বাংলাদেশ আছে। কিন্তু সরকারকে স্পর্শ করতে পারে, সরকারকে ভাবিয়ে তুলতে পারে এরকম কোনো পরিস্থিতি মিস্টার খানও এই বিষয়ে অ্যাড্রেস করবেন আমি আশা করি। পরিস্থিতি তৈরি করা যাচ্ছে না, কেন মনে হচ্ছে সেরকম? মানে সরকার কি খুব জনতুষ্টি অর্জন করতে পেরেছে, নাকি বা জামাত হরতাল ডাকছে বিএনপি সমর্থন মিলছে না, বা বিএনপি ডাকলে জামাত মাঠে নামছে না? মানে একসঙ্গে এই শক্তিটা ঐক্যবদ্ধভাবে কিছু করতে যে কোনো কারণে, সেটা আন্তর্জাতিক চাপে হোক বা দেশের জনগণের কথা চিন্তা করে হোক, তারা একসঙ্গে কিছু করতে পারছে না সে কারণে। ধন্যবাদ জিলুর ভাই। আসলে মূল সমস্যাটা সেটা নয়। আমার যেটা মনে হয় যে আন্দোলন সংগ্রাম রাজনৈতিক দলের নেতৃত্বে যখন গড়ে ওঠে তখন সেই আন্দোলন সংগ্রামী ব্যাপক জনগোষ্ঠীর সমর্থন এবং সরাসরি সম্পৃক্ততা থাকতে হয়। তো জনগণের সম্পৃক্ততা অংশগ্রহণ তখনই নিশ্চিত করা যায় যদি সেই রাজনৈতিক দল জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন। তো সেই জায়গাতে আমার মনে হয় বিএনপি এমন কোনো পলিটিক্যাল এজেন্ডা বা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার আগে তারা জনগণের সামনে তুলে ধরতে পারেননি যেটা প্রতি জনগণের আকর্ষণ, আস্থা, বিশ্বাস বা স্বপ্ন বা প্রত্যাশা লুকায়িত আছে। সেই জন্যই বিএনপির মেজর পার্টি হিসাবে বিএনপির আন্দোলন সংগ্রামের ডাকে বা জামাতে ইসলামের হরতালের ডাকে মানুষ সাড়া দিচ্ছে না। আর একটা বিষয়ে পাশাপাশি দেখবেন যে আসলে আমরা তো সবাই গণতন্ত্রের যাত্রী, গণতন্ত্রের মধ্যে আছি। গণতন্ত্রের বড় একটা বিষয় কিন্তু নির্বাচনটা প্রতিদিন হয় না। সরকার পরিবর্তনের নির্বাচন হয় একটা নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট মেয়াদের পরে। তো সেই নির্বাচনে যখন একটা রাজনৈতিক দল অনুপস্থিত থাকে, অংশগ্রহণ করে না, সেটা যে কারণেই করুক, তখন কিন্তু নির্বাচন হয়ে গেলে ওই রাজনৈতিক দল কিন্তু জনগণের কাছ থেকে অনেকটা দূরে সরে যায় বা জনগণের এবং রাজনৈতিক দলের মধ্যে একটা বিশাল ব্যবধান সৃষ্টি হয়, দূরত্বের সৃষ্টি হয়। এই দূরত্ব আবার পুনঃসংযোগ করতে নিশ্চয়ই সময় লাগবে, ওই ধরনের সময় সৃষ্টি করতে হবে। কারণ আন্দোলনের যে মোমেন্টামটা সেই সময় ছিল সেটা ছিল নির্বাচন কেন্দ্রিক। তো নির্বাচন তো হয়ে গেছে। নির্বাচন হওয়ার পরে এমন কোনো নতুন বিষয় আর বিএনপি জনগণের সামনে আনতে পারছে না যেটা পিছনে জনগণ ঝাঁপিয়ে পড়বে। নির্বাচন হয়ে গেছে, সেই নির্বাচন নিয়ে তো শুধু বিএনপি না, এই বিতর্কটা থাকা স্বাভাবিক, যেহেতু বিএনপি নির্বাচন অংশগ্রহণ করেননি, কিন্তু নির্বাচনটা কিন্তু জাস্টিফাইড হয়ে গেছে, জনগণ গ্রহণ করেছে এবং দেশে বিদেশেও এটার কিন্তু রিকগনিশন পাওয়া গেছে। এবং কোনো বিশ্বের কোনো দেশ, রাষ্ট্র বা কোনো অঞ্চল, রিজন থেকে বলা হয়নি যে এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচনের দ্বারা নির্বাচিত সরকারের সাথে আমরা কোনো রকম সম্পর্ক স্থাপন করব না। বরং আইপিও বা কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সংসদ সদস্যরা, মানে স্পিকার, যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াতে এই পার্লামেন্টের এবং এই সরকারের অ্যাকসেপ্টেন্সি কিন্তু আরও আন্তর্জাতিকভাবে বৃদ্ধি পেয়েছে। তো সেই জন্য আমি বলতে চাচ্ছি যে বিএনপির কিন্তু অবস্থানগত কারণেই এখন দেশে আন্দোলন হচ্ছে না, আর বর্তমান সরকারের নেতৃত্বে কিন্তু ব্যাপক উন্নয়ন হচ্ছে, বিভিন্ন দিকে কিন্তু উন্নয়ন হচ্ছে। আপনি গতকালকে দেখেছেন প্রথম আলো সহ আরও কয়েকটা পত্রিকাতে যে ভারতে শুধুমাত্র মাথাপিছু আয় বাদে অর্থনৈতিক সূচক, সামাজিক সূচকে বাংলাদেশ সব দিক থেকে কিন্তু এগিয়ে গেছে।
ভারতের চেয়ে। তো এটা একটা বিশাল অর্জন। এটা তো এই অর্জনটা তো আর এমনি হয়নি, নিশ্চয়ই সরকারের দক্ষ এবং উপযোগী নেতৃত্বের কারণেই হয়েছে সব দিক থেকে। আর একটা বিষয় আমি বলবো, জামাত ইসলামের যে পার্টটা, জামাত ইসলাম যে দাবিতে হরতালে ডাক দিয়েছে, এটা আদালতের স্বাধীন বিচার ব্যবস্থার বিরুদ্ধে তাদের এই অবস্থানটা অতীতেও গ্রহণযোগ্যতা পায়নি। যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুটা এখনো জনগণ এটা পছন্দ করছে না। ইভেন আজকে কামরুজ্জামান সাহেবের যাকে কেন্দ্র করে তারা হরতালে ডাক দিল, সেই কামরুজ্জামান সাহেবের সাথে দেখা করার জন্য তার পরিবারের লোকজন হরতাল ব্রেক করে তারা কিন্তু কামরুজ্জামান সাহেবের সাথে জেল গেটে দেখা করে এসেছেন। এই কারণ আর ঢাকা শহর সহ গাড়িতে গিয়েছেন না গাড়িতে গিয়েছেন, এবং ঢাকা শহর সহ বিভিন্ন জায়গাতেই কিন্তু হরতালে কোনো প্রতিচ্ছবি আমরা দেখছি না, শুধুমাত্র দূরপাল্লার বাস ট্রাকের চলাচলের এরিয়াটা বাদ দিয়ে। তো আমার মনে হয় যে হরতালের বিরুদ্ধে যে কোথায় কোথায় হরতাল ডাক দিলে হরতাল সফল হয়ে যাবে, এরকম একটা অবস্থান কিন্তু আর বাংলাদেশে থাকছে না। এবং আমি মনে করি যে হরতালই রাজনৈতিক আন্দোলনের একমাত্র হাতিয়ার হওয়া উচিত নয়। রাজনৈতিক আন্দোলনের হাতিয়ার আরও গঠনমূলকভাবে সৃষ্টিশীলভাবে হওয়া উচিত। সেদিকে যদি দেশের মানুষ অগ্রসর হয়, দেশের মানুষ যদি ওইদিকে ধাবিত হয়, তাহলে এটা আমার গণতন্ত্রের জন্য, আমার দেশের অর্থনীতির জন্য, জীবনের স্বাভাবিকত্বের জন্য এটা খুব একটা ভালো দিক হবে। এই জন্য আমার মনে হয় যে দেশে এখন ভালো অবস্থা আছে, সরকারের পূর্ণ নিয়ন্ত্রণই সব কিছু আছে এবং দেশ সঠিকভাবেই পরিচালিত হচ্ছে। সরকারও যথাযথভাবেই দেশকে নেতৃত্ব দিচ্ছে, যে কারণে আমাদের দেশে এখন কোনো ধরনের অস্বাভাবিক অস্থিতিশীল কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি। অ্যাডভোকেট নূর মোহাম্মদ খান, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গে কথা বলেছেন, আমাদের টোকা মেরে দিয়েছি আর কি। না, ঠিক আছে, যে কথা বলেছেন খুব ভালো কথা বলেছেন। এখানে আমাদের ইস্তাফির আলম সুন্দর করে তার বক্তব্য তার পক্ষে উপস্থাপন করেছে। আমি খুব সংক্ষেপে দু একটি কথা বলি আপনাদের। সেটা হচ্ছে যে অবস্থা স্বাভাবিক কি অস্বাভাবিক, এটা ধরেন যারা ক্ষমতায় বসে আছে তারা একভাবে মূল্যায়ন করবে, যারা বিরোধী শিবিরে আছে তারা একভাবে মূল্যায়ন করবে, জনসাধারণ পাবলিক তারা একভাবে এটা মূল্যায়ন করবে। এবং দেশে একটা ইসরাফিল বলেছে তার স্ট্যান্ড পয়েন্টে সে বলেছে, কিন্তু কথাটা হলো দেশে আজকে কোনো স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না, কোনো দিকেই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না। দুটো কি কারণে? কারণটা হলো ইট ইজ ভেরি সিম্পল। সেটা হচ্ছে যে সকল ক্ষেত্রে, দেশের সকল ক্ষেত্রে নৈরাজ্য চলছে। দুটো উন্নয়ন হচ্ছে, হ্যাঁ কি উন্নয়ন হচ্ছে, ওরা মানে ধরার মতো উন্নয়ন না। আর আরেকটা জিনিস হলো যে নৈরাজ্য হচ্ছে কি সকল ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে আজকে কোনো স্টেবিলিটি নাই বলে, রাজনৈতিক ক্ষেত্রে পরস্পরের প্রতি পরস্পরের একটা গুড রিলেশন নাই বলে আজকে আমাদের দেশে বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। আমাদের দেশে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। কোন দলের সঙ্গে কোন দলের, মানে সরকারি দল বিরোধী দল, অস্থিরতাটা কোথায় আপনি বলবেন? আপনি রাজনৈতিক অঙ্গনে বলেছেন, মানে সেটা কি দৃশ্যমান না অদৃশ্যমান? না, অনেক আপনার দৃশ্যমানও আছে, দৃশ্যমানটা একটু শুনি আপনার কাছে। যেমন ধরেন, মানে আজকে যে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা আমাদের দেশে ছিল, যতটুকু ছিল আজকে সেটা নাই। মানুষ কথা বলতেও মানে ভয় পাচ্ছে, যে কথা বললে হয়তোবা সরকারি পক্ষের রোষানলে পড়বে। আপনি কি ভয় পেয়ে কথা বলছেন? না, আমি না, যারা সাধারণ মানুষ, যারা মুক্ত মানুষ, যারা স্বাধীন চিন্তাধারার অধিকারী কিংবা শিক্ষাবিদ, এরা যেমন অতি সম্প্রতি দু একটা ঘটনা বলি আমি। রাজনৈতিক স্টেবিলিটি নাই বলেই এই গোলমালগুলো হয়েছে। কিন্তু আপনার এই কয়েকদিন আগে অধ্যাপক ডক্টর পিয়াস করিম মারা গেছে। অনেক টক শো করেছে, জনগণের পক্ষে অনেক কথা বলেছে, আপনার এখানে আসছে। কিন্তু তার মৃত্যুর পরে যে আচরণটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে, এটা জঘন্য, লজ্জাস্কর। ইভেন
ইভেন মানে জাতীয় মানে শহীদ মিনারে এই ব্যক্তিরা শহীদ মিনারে যেতে পারবে না, নামের তালিকা লাগাইছে। আমি ওই পিয়াস করিমের বাসায় গিয়েছিলাম ওই সেই যেদিন তার জানাজা হবে, এবং ওই ধানমন্ডি মসজিদের ওখানে যখন ওখান থেকে আসলাম, তাকে দেখে আসলাম, এসে আমি শহীদ মিনার পাদদেশ দিয়ে আসলাম। ওখানে আমার থেকে এতটা স্মরণ ছিল, দেখি যে ওই যে যারা অবজেকশন দিয়েছে কিছু ছেলেপেলেরা কিছু মানে ব্যানার ট্যানার লাগিয়ে দাঁড়িয়ে আছে, অল্প কিছু ছেলেপেলেরা, এবং এই যে ব্যাড প্র্যাকটিসটা এটা শুরু করেছে এটা রাজনৈতিক কারণে। আপনি দেখেন এই কাজগুলো ঠিক হয়নি। অন্যদিকে ভাষা আন্দোলনের নেতা মতিন সাহেবকে স্বাধীনতা সংগ্রামে বীজ বপন হয়েছে ভাষা আন্দোলন থেকে, এবং উনি নিজেও ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীনতার জন্য উনি সারা জীবন সংগঠন করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। কি করেছে? স্বাধীন জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। উনি যে চিন্তা করেছেন সেই দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র কায়েম হয় নাই, কিন্তু উনি স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তার দুইটা ভাই, আপন দুইটা ভাই সম্মুখ সামনে যুদ্ধে শহীদ হয়েছে, তারপরে তাকে আপনার এই রাষ্ট্রীয় সম্মাননা দেয় নাই গভর্নমেন্ট দেয় নাই। আর গভর্নমেন্ট মনে করছে, কেন যেন মনে করছে যে সবকিছু আমরা করলাম, আমরা আমাদের বলে কোনো বক্তব্য এদের মধ্যে নেই, এরা সব ভুলে গেছে। আপনি দেখেন, আপনার না হলে এত বিতর্ক হওয়ার কথা না, তো কোনো ক্ষেত্রেই না। আমরা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলাম। আমরা মজলুম জননেতা মৌলানা ভাসানীর অনুসারী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেতা। আমরা ধরেন যেখানে আমরা সব মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, অথচ আজকে অকারণে, কোনো কারণ নাই, সরকারের পক্ষ থেকে আমাদেরকে কণা করে ধাক্কিয়ে পুশ করে অন্য জায়গায় অন্য ক্যাম্পে ফেরার চেষ্টা করছে। কি আসে যায়? আপনি যা আসে যায় না, কে কি বললে তাতে কিছু যায় আসে? মানে আপনি যে আপনি তো আসে যায় না, কিন্তু মূল বিষয়টা এই যে অস্থিরতা সৃষ্টি করছে সরকারের পক্ষ থেকে, গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং এই কারণে আজকে আমাদের দেশে আপনাদের কোনো দায় নেই বলে মনে হয়? মানে আপনাদের মধ্যে এক ধরনের রাগঢাক ভাব আছে। তো আমাদের যে দায়িত্বটা বেশি হলো সরকারের, আমাদের যে দায়িত্বটা বিশেষ হবে, আমরা তো করবো ডেফিনেটলি, কিন্তু সরকার যেখানে মানে বেপরোয়া হয়ে আপনার সমস্ত আবল তাবল কাজ করে বেড়াচ্ছে। আপনি দেখেন, একটু আগে কথা বলছেন, ইসরাফিল বলছে এই কথাটা যে 5 তারিখে ইলেকশন, 5 জানুয়ারির যে নির্বাচনটা হয়েছে এটা সঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা ইসরাফিলের দৃষ্টিভঙ্গিতে বলেছে, আমার কোনো আপত্তি নেই বলার, কিন্তু কথাটা হলো যে 5 তারিখে নির্বাচন, কোনো নির্বাচনই হয় নাই আমাদের দেশে, কোনো নির্বাচনই হয় না। আপনি জানেন, আপনি তো ভালো জানেন, এটা পুরানা ইস্যু, আমি বলতে চাইনি, যে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা, আনকন্টেস্ট, পৃথিবীর নজিরবিহীন ঘটনা। আর যে কয়জন নির্বাচিত হয়েছে সেখানে ভোট পড়ছে মাত্র 5%, ভোটই পড়ে নাই। যাক ঠিক আছে, কারণ প্রধানমন্ত্রী বলেছিলেন এবং ক্ষমতাসীন দলের থেকে বলা হয়েছিল যে এটা ফর দ্য সেক অফ কনস্টিটিউশন, সংবিধান রক্ষার্থে এই নির্বাচনটা আমাদের করতে হবে। নির্বাচনের পরে আমরা যাতে একটা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করে এবং সেই নির্বাচন করার ব্যবস্থা করব। তো যে কারণে বিএনপি তো আমার মনে হয় এই বক্তব্যটা মনে করেছে যে প্রাইম মিনিস্টার এটা বলেছে, বোধহয় এই লাইনে যাবে। এটা দ্যাট ইজ হয়। আপনি দেখেন যে 5 তারিখে ইলেকশন হলো, বিএনপি কিন্তু আপনার ওইভাবে যে বিরোধিতা করা এটা করে নাই। নির্বাচনের পরেও অনেকদিন, কোয়াইট লং টাইম ওয়েট করেছে যে বোধহয় এরা একটা ধরেন একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য এরা এগিয়ে আসবেন, কিন্তু দেখা যাচ্ছে যে তা আসছে না। না আসার কারণে আজকে বিএনপি বাধ্য হবে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে। আপনি দেখেন, আমরা ওই 69-এর গণ আন্দোলন করেছিলাম। এর আগে ডেমোক্রেসি তো আমাদের দেশে ছিলই। আপনার কোনো সময়
কন্ট্রোল ডেমোক্রেসি ছিল, কোনো সময় বেসিক ডেমোক্রেসি ছিল, কোনো সময় ডেমোক্রেসির নামে কথা বলা যায় নাই। এবং আইয়ুবের বিরুদ্ধে, ইয়াহিয়ার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। 11 দফা যখন দিয়েছিলাম প্রত্যক্ষ, আমরা 11 দফা দিয়েছিলাম, দিয়ে 11 দফা ছাত্র আন্দোলন করেছিলাম। এবং যে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে, কারণ তার আগে বেসিক ডেমোক্রেটদের ভোটে নির্বাচিত হতো। এবং এই যে 69 আন্দোলন হলো, এই আন্দোলনের পর আপনার দেশ স্বাধীন হলো এবং দেখতে দেখতে 43টা বছর পেরিয়ে গেল। আপনি দেখেন মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মিনিমাম ডেমোক্রেটিক রাইট, সেটা ইস্টাবলিশড হয় নাই, ভোটের অধিকার প্রতিষ্ঠা হয় নাই। এবং যে কারণে আপনি আমরা এই গভর্নমেন্ট মনে করছে যে আমরা খুব শান্তিতে আছি, ভালো হচ্ছে এবং আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ক, কিন্তু এটা যে অবস্থা বিরাজ করছে এটা ঝড়ের পূর্বাভাস। আসলে নির্বাচনে খান ভাই খুব সিনিয়র মানুষ, নির্বাচনে যে কথা বলেছেন, আমি শুধু এটুকু বলবো যে নির্বাচনের মাধ্যমে সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের যে আমাদের কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে, সেই জায়গায় থেকে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে, কোনো সাংবিধানিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে, সাংবিধানিকভাবে যেন ক্ষমতার হস্তান্তর না হয়, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু বিরোধী দল বেগম জিয়ার নেতৃত্বে সেই নির্বাচন বয়কটের কার্যক্রম তারা সম্পাদন করেছে এবং নির্বাচন বিরোধী আন্দোলন তারা পরিচালনা করেছে। কিন্তু সরকারের সফলতা হলো সরকার তাদের এই ষড়যন্ত্র, তাদের অপতৎপরতাকে মোকাবেলা করে দেশের প্রচলিত নির্বাচনী আইনের আওতায় নির্বাচন তারা অনুষ্ঠিত করে আবার সরকার গঠন করেছে। কারণ 154টা না, 254টা সংসদীয় আসনেই যদি নির্বাচন প্রতিদ্বন্দ্বী না থাকে, তাহলে বাংলাদেশের প্রচলিত নির্বাচনী আইনে এমন কোনো ধারা আপনি বলতে পারবেন যে ধারায় বলা আছে যে নির্বাচন কমিশন ওইরকম অবস্থাতে নির্বাচনের প্রক্রিয়া স্থগিত করে বা বাতিল করে তারা আবার নতুনভাবে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পারবে? এমন কোনো আইন, এমন কোনো আইনি এখতিয়ার ধারা উপধারায় কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হয় নাই। সেই জন্য নির্বাচন কমিশন তার উপর অর্পিত আইনগত এবং সাংবিধানিক এখতিয়ার এবং দায়িত্বের ভিতর থেকে যে নির্বাচন অনুষ্ঠিত করেছে, সে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, আরও অন্যান্য পলিটিক্যাল পার্টি, আরও 5টি-6টি পলিটিক্যাল পার্টি অংশগ্রহণ করেছে, নির্বাচন হয়েছে। কোনো কোনো আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ছিল না, তারা আইন অনুযায়ী আনকন্টেস্টেড নির্বাচিত হয়ে তারা এমপি নির্বাচিত হয়েছে, পার্লামেন্টে এসেছে, সরকার গঠন হয়েছে। এখন এইটাকে তো বেআইনি বলার কোনো রকমের সুযোগ কিন্তু নাই। আদি নৈতিকতা তো মিস্টার আলম, আইনি কি শেষ কথা কিনা? না, এখানে আমি বলছি যে আইনি তো শেষ কথা নয়। এখানে আমি বলছি যে আপনার এই জায়গাতে যে নৈতিকতার বিষয়, মূল্যবোধের বিষয় তখনই মূল্যবান হয়ে ওঠে, তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, বিবেচ্য হয়ে, কনসিডারেবল হয়ে ওঠে, যখন দেশে বিরাজমান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা থাকে, ঐক্য থাকে, তাদের মধ্যে অনুভূতিরও একটা ব্যাপার আছে, অনুভূতি উপলব্ধি। কারণ আপনি ঘটনা হচ্ছে কি, ফাইনাল খেলতে নামলেন, ওয়াকআউট পেলেন, আপনি চ্যাম্পিয়ন হলেন। এখন আমি ফুটবল খেলতে গেছি আপনার সাথে, আপনি নিজেও তো বোধহয় বিনা প্রতিদ্বন্দ্বিতা, সো বা কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, আপনি নির্বাচিত। আমার ওখানে প্রতিদ্বন্দ্বী ছিল, নির্বাচনের আগে সে উল্টো করে নিয়ে চলে গেল। এখন আপনার সাথে আমার খেলা, আপনি যদি মাঠে গিয়ে বা মাঠে নাই খেলতে যান বা মাঠে গিয়ে খেলার থেকে উঠে চলে যান, তাহলে তো রেফারি বা খেলার যারা আয়োজক তারা তো আমাকে অবশ্যই চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করবেন। তারা তো স্থগিত করতে পারেন। যিনি মাঠ ছেড়ে যান বা খেলতে রাজি হন না, তিনি কোনো না কোনো কাজে তো নিশ্চয়ই দুটো কোষ থাকে, যৌক্তিক হোক কিংবা অযৌক্তিক হোক, দুটো কোষ থাকে জরুরি ভাই। একটা হচ্ছে সৎ উদ্দেশ্য আর একটা অসৎ উদ্দেশ্য। আপনি একটা জিনিস দেখবেন, নির্বাচনের আগে যেভাবে গাড়ি ভাঙচুর, জ্বালাও পোড়াও, রাস্তা বন্ধ করা, গাছ কেটে ফেলা, রেল লাইন তোলা, পুলিশ মেরে ফেলা, বিডিআর মেরে ফেলা, মানুষ মেরে ফেলা, জ্বালানো পোড়ানো কার্যক্রম তারা করেছে, বিশেষ করে জামাতে ইসলামের নেতৃত্বে, বিএনপির নির্দেশে, তাদের কর্তৃত্বে, এই বিষয়গুলো কিন্তু গণতান্ত্রিক অ্যাপ্রোচ না। এগুলো কিন্তু দেশপ্রেম এবং আমাদের জনকল্যাণের যে কনসেপ্ট, তার সাথে কিন্তু এগুলো কনসিস্টেন্ট না। তাদের উদ্দেশ্যই ছিল ডিস্ট্রাকটিভ ফর্মে দেশকে আস্তে 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 একটা অরাজকতার দিকে, দেশকে একটা সংঘাতের দিকে, রক্তপাতের দিকে নিয়ে যাওয়া। এবং তাদের উদ্দেশ্য কিন্তু ভোট
করে না, কারণ শেখ হাসিনা তো ভোটে অংশগ্রহণ করার জন্য ওনাদের যে সুযোগ সুবিধা দরকার ছিল দিয়েই দিয়েছে, যে তত ইন্টারিয়াম গভর্নমেন্ট নির্বাচন পরিচালনা করবে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, আপনি আসেন কোন কোন মন্ত্রণালয়ে চান, আপনি প্রতিনিধি দেন বা আপনি নিজে আসেন। তো ওনারা তো সেই গুড ইন্টেনশন থাকলে তো সেই অফারটা গ্রহণ করতেন, তারা তো সেটা করেন নাই। তাদের উদ্দেশ্যই ছিল নির্বাচন বয়কটের নামে দেশটাকে একটা 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 খারাপ অরাজকতা অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। সেই জায়গার থেকে দেশকে মুক্ত করার জন্য, জনজীবনকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তো আর কোনো অপশন ছিল না, দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না। এবং নির্বাচন কমিশন নির্বাচন আইন অনুযায়ী করেছে। নৈতিকতার ব্যাপার আপনি যেটা বলেছেন, যে নৈতিকতার বিষয়টা আমি বলেছি তখন হবে গুরুত্বপূর্ণ যদি আমাদের মধ্যে একটা সুন্দর সদুদ্দেশ্যমূলক একটা সমঝোতা থাকে। কারণ শেখ হাসিনাকে হত্যা করার জন্য বেগম জিয়া প্রতিনিয়ত ষড়যন্ত্র করবেন, প্রস্তুতি নেবেন, আর শেখ হাসিনা ফুলের মালা নিয়ে বেগম জিয়ার জন্য সবসময় অপেক্ষায় থাকবেন, এটা তো হয় না। কারণ আপনি দেখেন বেগম জিয়া শুরুর থেকে বারবার বঙ্গবন্ধুর কন্যাকে হত্যা করার জন্য, তাদেরকে মেরে ফেলার জন্য, মানে বেগম জিয়া শিওর। কারণ ফোর্থ পার্টি অ্যালায়েন্সের সময় আপনি যে গ্রেনেড হামলাটা হয়েছে কাকে হত্যা করার জন্য হয়েছে? 21 আগস্টে গ্রেনেড কাকে করার জন্য হয়েছে? আপনি এই যে অস্ত্রের ট্রাকের বহর, ট্রাক ভর্তি অস্ত্রের বহর কার জন্য? আপনি যে গোলা বারুদ নিয়ে এসে বারবার ধরা পড়লো তৎপর সরকার, কাদের জন্য? বাংলা ভাই জেএমবি সাম্প্রদায়িক এই সন্ত্রাসীদেরকে নামানো হলো প্রকাশ্য দিবালোকে, সেটা কাদের জন্য? এই যে আপনি প্রচলিত বিচার ব্যবস্থার বিরুদ্ধে বাংলা ভাইরা যে গণ আদালত স্থাপন করলেন, আদালতের রায় দিয়ে এই মামলাগুলো যেগুলো আপনি উল্লেখ করছেন সেগুলো তো বেগম জিয়াকে অভিযুক্ত করে কোনো অভিযোগ আপনাদের পক্ষ থেকে করছেন না। কমান্ড রেসপন্সিবিলিটিস অবশ্যই বেগম জিয়াকে গ্রহণ করতে হবে, কারণ উনি ছিলেন সরকার প্রধান। কারণ এখন শেখ হাসিনা সরকার প্রধান, উনি ক্ষমতায় থাকতে বেগম জিয়াকে যদি প্রকাশ্য দিবালোকে এইভাবে বোমা মেরে গ্রেনেড মেরে হত্যা করা হয়, আর শেখ হাসিনা যদি এটার ব্যাপারে কোনো প্রতিকার গ্রহণ না করে, আপনি দেখেন এত বড় একটা হত্যাযজ্ঞ, 24 জন মানুষ মারা গেল, হাজার হাজার মানুষ আহত হয়ে গেল, একজন মানুষকে কিন্তু সরকারি দায়িত্বে যারা ছিল আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, একটা মানুষকে কিন্তু গ্রেপ্তার করা হলো না, কাউকে আইনের মুখোমুখি করা হলো না। এটার দ্বারা কি প্রমাণিত হয়? যে সরকারি ইনভলভমেন্ট এখানে ছিল, সরাসরি ছিল, ইনডাইরেক্টলি না। এতগুলো পুলিশ ছিল দায়িত্বে, এতগুলো গোয়েন্দা বিভাগের লোকজন ছিল দায়িত্বে, তারা কেউ কি এটা রেসপন্সিবিলিটি গ্রহণ করবে না? তার আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যারা র্যাব ছিল, কোবরা ছিল, বিভিন্ন ধরনের হরেক রকমের বাহিনী ছিল, শেখ হাসিনাকে তার জনসভাকে কেউ নিরাপত্তা দিতে পারেননি, প্রকাশ্যে বোমা মেরে চলে গেল, কাউকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। ইভেন মামলা করতে যাওয়া হলো পার্টির পক্ষ থেকে, তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল জলিল সাহেবের নেতৃত্বে রমনা থানায়, তৎকালীন ওসি বললে উনি মামলা নিলেন না, উনি আসার খবর পেয়ে থানার থেকে বের হয়ে গিয়ে আত্মগোপন করলেন, মোবাইলে বললেন যে আপনারা রেখে দেন, আমি এসে দেখব। এই যে ঘটনাগুলো, এটা তো প্রমাণ করে যে তার ডাইরেক্ট ইনভলভমেন্ট এখানে আছে, রাষ্ট্রপ্রধান হিসাবে, সরকার প্রধান হিসাবে তার সম্পৃক্ততা এখানে আছে। এটাকে কি দিয়ে আমি অস্বীকার করব? এই জন্য বলছি যে বেগম যে একটা অস্থিতিশীলতা, একটা জটিলতা, ঘোলাপানি মাছ শিকার করার জন্য এরকম পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, নির্বাচন বয়কট করেছিলেন। কিন্তু ঘটনা হলো উনি যদি নির্বাচনের জন্য আন্তরিক থাকতেন, নির্বাচনকে যদি সত্যি সত্যি উনি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতেন, তাহলে যে পরিবেশ নির্বাচন 5 তারিখে যদি হতো, তাহলে অবশ্যই উনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন। কারণ ইন্টারিম গভর্নমেন্টে যে মন্ত্রণালয়ের দায়িত্ব উনি চাইতেন, সেটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার জন্য অফার দিয়েছিলেন। উনি সেটা গ্রহণ না করে উনি প্রতিরোধের নামে সারা দেশে নির্বাচনী প্রিজাইডিং অফিসারকে মেরে ফেলা, ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া, বা জনজীবন অচল করে দেওয়া, রেল লাইন পুড়িয়ে দেওয়া, এই ডিস্ট্রাকটিভ অ্যাক্টিভিটিসে উনি চলে গেলেন। কিন্তু সেটা ঠেকাতে পারলেন না, নির্বাচনটা হলো। এখন এই অবস্থাতে নির্বাচনের লিগালিটি সম্পর্কে আমি একটা কথা বলবো। আমাদের দেশে স্বাধীন বিচার ব্যবস্থা আছে। এই নির্বাচনের আইনগত বৈধতা নিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল। হাইকোর্ট বলে দিয়েছে এই নির্বাচন নিয়ে প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নাই। এবং দেশি বিদেশের কথা আমি বাদে দিলাম, যে আমাদের দেশের আভ্যন্তরীণ আইনগত ব্যাপার যেটা আছে, আইনগতভাবে আপনার এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই। আপনি রাজনৈতিক কারণভাবে আপনি অনেক কিছু বলতে পারেন। আপনি নির্বাচনী ফেল করলে বা নির্বাচনী থেকে যারা দূরে চলে যায়, তারা বিভিন্ন ধরনের কথাবার্তা নির্বাচন সম্পর্কে বলে। আমাদের দেশের একটা প্র্যাকটিস, বলাটা স্বাভাবিক। আমি এইটুকু বলবো যে বাংলাদেশের যদি সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আপনি চালু করতে চান, এটা শুধুমাত্র শেখ হাসিনার একার পক্ষে সম্ভব হবে না।
সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল মনোভাব নিয়ে, ভূমিকা নিয়ে কিন্তু এগিয়ে দেখা যাক মিস্টার খান কতটা দায়িত্বশীলতা পরিচয় দেন আপনার এক্সপেকটেশন অনুযায়ী। আমি খুব সংক্ষেপে বলি কথাগুলো। প্রথম কথা হচ্ছে, 1 নম্বর কথা হচ্ছে যে 5 তারিখের যে ইলেকশনটা, প্র্যাকটিক্যালি এটা ইসরাফিল আলম। কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে মাঝখানে করে রাখি যে 5 তারিখের ইলেকশন নিয়ে তো কথা বলছেন, ইতিমধ্যে তো প্রায় বছরখানেক পার হয়ে যাচ্ছে, বছরখানেক পার হতে চলেছে, বলছেন আপনারা। তো এই বলায় আসলে তো লাভ তো কোনো কিছু হচ্ছে না, দেখতে দেখতে হয়তো আরো 1, 2, 3 বছর 4 বছর চলে যাবে। বরং এই দিকে কনসেন্ট্রেট না করে যদি না করতে পারেন কিছু আপনারা, তাহলে জনগণের অন্যান্য ইস্যু নিয়ে জনগণকে সম্পৃক্ত করা, ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি কি কাজ করবেন সেই সম্পর্কে একটা ধারণা তৈরি করা, জনগণের সামনে সেটি উপস্থাপন করা, অতীতে কি কি ভুল করেছেন সেটি জনগণের সামনে খোলা মনে স্বীকার করে নেওয়া, সেটি অনেক ভালো নয় কি? যে জনগণকে সম্পৃক্ত করবার জন্য, আপনাদের প্রতি আকৃষ্ট করবার জন্য। ঠিক আছে, 5 জানুয়ারি নির্বাচন ভালো না, বৈধ না আপনি বলছেন, কিন্তু কিছুই করতে পারছেন না, ওনারাও বহাল তবিয়তে সময় পার করে দিচ্ছেন, তো লাভ কি? আচ্ছা ঠিক আছে, বলবো আমি। তো যে কথা বলছেন, প্রথম কথা হচ্ছে যে আপনার 2008-এর যে নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল এবং অংশগ্রহণ করার পর আওয়ামী লীগের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হলো। আওয়ামী লীগকে কিন্তু মানে গভর্নমেন্ট পরিচালনা করার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে খুব ডিস্টার্ব করা হয়নি এবং আওয়ামী লীগ নর্মাল ওয়েতে মানে সরকার পরিচালনা করেছে। আন্দোলনটা করেছে একটা পর্যায়ে যাওয়ার পরে, মানে বেশ কিছু সময় সরকার অতিবাহিত করার পরে যখন দেখছে সরকার তার গণতান্ত্রিক সিস্টেমগুলোর বাইরে চলে যাচ্ছে, তখন বিএনপি আন্দোলনের প্রোগ্রাম গ্রহণ করেছে। আপনি দেখেন, একটা কথা বলি যে সেটা হলো যে আমাদের এই আপনার 71 সালে দেশ স্বাধীন হলো, ওই যুদ্ধ করে কিন্তু আমাদের স্বাধীন করেছি। 73-এ নির্বাচন হয়েছে, তারপরেই আপনার 74-এর শেষে 75-এ 4th অ্যামেন্ডমেন্ট এনে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলো। কোন ডেমোক্রেটিক রাইট টাইপ সব, মানে এত ডিটেলস আমি বলতে চাই না, শেষ খর্ব হয়ে গেল। ইট ইজ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি 5ম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন এবং সেই বহুদলীয় গণতন্ত্রের কারণেই আমরা ধারাবাহিকভাবে যতগুলা নির্বাচন আমরা করেছি ওই বহুদলীয় গণতন্ত্রের ওই আলোকে। আপনার বিএনপি, আওয়ামী লীগ, জামাত এরা সবাই মিলে মনে করেছে যে নির্বাচন সুষ্ঠু করতে হলে, আমি কিন্তু খুব শর্টকাট বলি, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করলে এটা অবাধ এবং নিরপেক্ষ হবে। সেই কারণে বিএনপি কিন্তু যখন নির্বাচিত হয়েছিল, তারা কিন্তু তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সিস্টেমই ছিল না এবং আওয়ামী লীগের এই দাবির প্রেক্ষিতে 1996-এ ফেব্রুয়ারি মাসে নির্বাচন করে পার্লামেন্টে এই আইনটা পাশ করলো যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচন হলো, নির্বাচনে আওয়ামী লীগ পাশ করেছে। তারপরে নির্বাচন হয়েছে, বিএনপি নির্বাচনে পাশ করেছে। তারপরে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করেছে। ঠিক আছে, আওয়ামী লীগ জয়লাভ করে যখনই আওয়ামী লীগ ওভারহোল্ডিং মেজরিটি হয়েছে, বিকজ ইট ওয়াজ এ গেম, আমি ওই অত ডিটেলসে যাব না। আওয়ামী লীগ ওভারহোল্ডিং মেজরিটি হওয়ার পরেই ওই যে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, ওটা অ্যামেন্ডমেন্ট করলেন, চেঞ্জ করে ফেললেন। চেঞ্জ করে আবার সেই ওই যে ক্ষমতাসীন সরকার ক্ষমতায় বসে নির্বাচন করবে সেই কনসেপ্টটা আবার পাস করালেন, যে কারণে আমরা ওই যে প্রত্যক্ষ ভোটে নির্বাচনের দাবিতে গণতন্ত্রের জন্য দাবি পাকিস্তান আমল থেকে আন্দোলন করে আসছি। আওয়ামী লীগ নিজে এই আন্দোলনের শরিক ছিল, অথচ আওয়ামী লীগ মুহূর্তের মধ্যে এটা চেঞ্জ করলো। আর আপনি দেখেন, তাহলে যদি হাইকোর্টে যদি 5ম সংশোধনী এবং 7ম সংশোধনী বাতিল করতে পারে, তাহলে পার্লামেন্ট কেন আছে? পার্লামেন্টের কোনো প্রয়োজন নাই। আপনি এখানে এই অ্যামেন্ডমেন্টটা করে আপনার
ওই যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা বাতিল করলো, যে আওয়ামী লীগের নেতৃত্বে মানে সরকারি দলের নেতৃত্বে নির্বাচন হবে। সেই নির্বাচনে কি হবে, কি তার রেজাল্ট হবে, এটা আমরা জানি। কিন্তু আমরা জানি, এটা অতীতে দেখে এসেছি, গত 50 বছর দেখেছি এটা। যে এখন একটা কথা, সেটা হলো যে বিনা ভোটে নির্বাচিত হওয়া, অপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, আইনত বাধা আছে কি নাই সে বিরোধ নাই এলাম। কিন্তু কথাটা হলো, আমাদের দেশে যখন লোক সংখ্যা ছিল 4 কোটি, সেটা হলো 8 কোটি, 8 কোটি হয়েছে 16 কোটি, ভোটারের সংখ্যাও এরকম বাড়ছে। আপনি দেখেন যে পাকিস্তান আমলে 70-এর নির্বাচন, তারপরে আপনার যতগুলো নির্বাচন হয়েছে এই পর্যন্ত কোন নির্বাচনে মোর দেন 50% লোক আনকন্টেস্টেড। আমি এই নির্বাচন থেকে একটু বাইরে, নির্বাচিত হয়েছে কিনা, কোনো দিন হয়নি। তাহলে এবার লোকসংখ্যা তো অনেক, 16 কোটি মানুষ, ঘরে ঘরে ভোটার, ভোট হয় নাই, মানে আনকন্টেস্টেড নির্বাচিত হলো। 48টা 49টা ভোট কেন্দ্রে একটা সিঙ্গেল ভোটও পড়ে নাই। এখন আপনি বলেন যে আইনে এটা আছে কিনা। আমি অন্য যে প্রশ্নটা করতে চাইছি, নির্বাচন নিয়ে তো আমরা অনেক কথাবার্তা বলছি, আমি যে প্রশ্ন শেষ হচ্ছে না, যেমন আইপিইউ এবং সিপিএ এর ব্যাপারটা, আমরাও তো পার্লামেন্টে সদস্য ছিলাম অনেকবার। তো আমরা আইপিইউ সিপিএ এর বহু প্রোগ্রামে সারা পৃথিবীব্যাপী আমরা প্রোগ্রাম করে গেছি। আমরা ওই মানে তাদের সম্মেলনগুলোতে অ্যাটেন্ড করেছি, কিউবা থেকে শুরু করে ইউরোপ বিভিন্ন জায়গায়। তো এইটা এই আইপিইউ সিপিএ দিয়ে এইটা জাস্টিফাই করা যাবে না। এটা জাস্টি যে এখানে ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে, এটা করা যাবে না। তার মানে আপনি আইপিইউস গিয়েছেন, সেগুলোকে ছোট করে দেখছেন? এই অর্গানাইজেশনগুলো আছে, কিন্তু আছে এবং বেশ ভালোভাবেই আছে। সেমিনার টেমিনার বিভিন্ন প্রোগ্রাম। আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, যে নির্বাচন নিয়ে প্রচুর কথাবার্তা আপনারা বলছেন, নির্বাচনটাকে যেটা সাইড লাইনে আমরা রাখি, নির্বাচনের ইস্যুটাকে বাদ দিই, নির্বাচনের বাইরে সরকার দেশ কেমন পরিচালনা করছে? মিস্টার আলম যেমনটা একটু আগে বলছিলেন যে বেশ ভালো ভালো কাজ তারা করছেন, জনগণের সন্তুষ্টির জন্য তাদের দিক থেকে দাবি আছে যে তারা দেশে যথেষ্ট পরিমাণে উন্নয়নের কর্মকাণ্ড চালাচ্ছেন, অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সব মিলিয়ে যদি আপনি বলেছেন বিনিয়োগ নেই, কথা বলবার স্বাধীনতা নেই, এই দুটো ইস্যুর বাইরে আপনার কাছে কি মনে হয় যে আর কোনোভাবে সরকার দেশ ভালো চালাচ্ছে না, জনগণের অসন্তুষ্টি আছে, যে কারণে আসলে এই সরকারের প্রতি জনগণের সমর্থন থাকবার কথা না, বা সরকারকে সরে যেতে হবে? আচ্ছা, আপনি এর আগে একটা প্রশ্ন করেছিলেন যে আপনারা এই অবস্থা দেখে 5ই জানুয়ারির নির্বাচন যেহেতু আপনারা অংশগ্রহণ করেন নাই, তাহলে এবং আন্দোলনও করতে পারছেন না, তাহলে কিছু পজিটিভ প্রোগ্রাম নিয়ে, প্রো পিপুল প্রোগ্রাম নিয়ে মাঠে নামতে পারেন আপনারা। কিন্তু আমরা আন্দোলন করতে পারি না তা না, আন্দোলন হয়েছে, দেশে আন্দোলন করেছি, এবং আপনার এখনো সামনে আন্দোলন হবে। আর শুধু তো আমরা আন্দোলনই দেখতে চাই না, বাংলাদেশের নাগরিকরা দেখতে চায় যে আপনি ক্ষমতায় আসলে দেশ কিভাবে পরিচালনা করবেন, আপনি ক্ষমতায় আসলে ওরকম 21শে আগস্ট, ওরকম 17ই আগস্ট হবে কিনা, আপনি ক্ষমতায় আসলে দেশের অর্থনীতি কিভাবে চলবে, আপনার অর্থমন্ত্রী কি হবে, সেটিও মানুষ দেখতে চায়। আপনার আমরা করিনি, এবং আমাদের কোনো প্রয়োজনে অপ্রয়োজনে আপনি আইন পরিবর্তন করবেন কিনা, আপনার আইন মন্ত্রী কি হবে, সেটি মানুষ দেখতে চায়। দেখেন, গণমাধ্যম কতটা স্বাধীনতা ভোগ করবে, আপনার তথ্যমন্ত্রী কি হবে, মানুষের কিন্তু এগুলো যেটা বলছেন ঠিক আছে, এগুলো তো আমি এটা ডিফার করি না, আপনি এগুলো ঠিকই বলেছেন। আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কন্টিনিউ করবেন কিনা, সেটি মানুষ বুঝতে চাইবে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো ভালো কথা বলেছেন, এগুলো হওয়া দরকার। এগুলো আমাদের এখানে এই জায়গায় আপনি মানবতা বিরোধী অপরাধের বিচার কন্টিনিউ করবেন কিনা, সেটি মানুষ বুঝতে চাইবে না। আমরা তো, আমি একটু আগেই বলেছি, কিন্তু আমরা তো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছি। তারপরেও আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে যখন জামাত আন্দোলনে আমাদের সঙ্গে এলে আমাদেরকে একভাবে চিহ্নিত করা হয়, যখন আওয়ামী লীগের সঙ্গে থাকে তখন
জামাত তখন ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো এই যে বিষয়টা একটু 1 মিনিটে শেষ করেন, আমি একটু কথা শুনে আবার আসবো। আচ্ছা, এই যে বিষয়টা আমার কথা হলো, আপনি যেটা বলেছেন যেসব কথা, এই ইস্যু ভিত্তিক যে মুভমেন্টের কথা, এটা দলের পক্ষ থেকে চিন্তা করা হচ্ছে এবং এইটা কনস্ট্রাকটিভ কথাবার্তা বলেই। কিন্তু আপনারা তো চিন্তা করতে করতে ওনাদের এক টার্ম, সেকেন্ড টার্ম সব চলে যাচ্ছে। আর একটা জিনিস হলো, আচ্ছা আর একটা জিনিস হলো, আপনি যেটা বলছেন ওই যে 21শে আগস্টের ঘটনার সঙ্গে আমি বলিনি, উনি সরাসরি বলেছেন যে আপনারা উনি বলছেন বেগম জিয়া, কিন্তু আমরা, আমাদের দল বা আমরা এরা কোনো ক্রমে এর সঙ্গে জড়িত না, কোনো ক্রমে জড়িত না। আচ্ছা, তারপরে আপনি দেখেন আর একটা জিনিস বলি, সেটা হলো এরা, ওনারা তো বলতে ক্ষমতায় বসে এখন বলছে, নানান কথা বলছেন আর কি। আপনি এখনো বাংলাদেশে আপনি যদি বলেন বিএনপি নেত্রী বেগম জিয়ার যে জনপ্রিয়তা আছে, বাংলাদেশে সরকারি দলের কোন নেতৃবৃন্দের এই জনপ্রিয়তা নাই। তো আপনি প্রমাণ করবেন কেমনে? আপনি নিরপেক্ষভাবে ভোট করলেই প্রমাণ করতে পারবেন। অন্যদিকে এই ধরেন এরা ক্ষমতা আসার পর যেভাবে মামলা মোকদ্দমা, এদের মামলা তো মানে ওই সময় প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলাটা ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় দেওয়া হয়েছিল, সেখান থেকে শুরু করে এই আওয়ামী লীগ গভর্নমেন্টে হাজার হাজার মামলা ইম্পোজ, এইগুলো আপনি জানেন যে হাজার হাজার লোক। আমি আসবো আপনার কাছে আবার, মিস্টার ইসরাফিল আলম। জনপ্রিয়তায় দেশপ্রেম, মানবতাবাদ এবং জনকল্যাণের কিন্তু মানদণ্ড নয়। হিটলারও কিন্তু অ্যাবসলিউট মেজরিটি নিয়ে সরকার গঠন করেছিল এবং অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন, কিন্তু এই মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে অভিশপ্ত নাম কিন্তু এই হিটলার। তো সেটা আমরা ডিবেটে যাব না। আমি আপনাকে একটা কথা বললাম, আপনি খুব সিনিয়র মানুষ, আমি আপনাকে কি বুঝতে পারতেছেন। আপনি যে 5th অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা বললেন, যে 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত বা মুক্ত করা হয়েছিল। আপনি দেখেন 5ম সংশোধনীর মাধ্যমে এই যে বাংলাদেশে আমাদের রাষ্ট্রের যিনি স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে যে হত্যা করা হলো, পরবর্তীতে জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো, এই রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে জড়িত সেই সব সন্ত্রাসীদের, খুনিদের, স্বঘোষিত খুনিদের বিচার করা যাবে না, এই ধরনের একটা অভিশপ্ত ইনডেমনিটি আইনকে, প্লিজ আমি বলি, এই ইনডেমনিটি অর্ডিন্যান্সকে জিয়াউর রহমান 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে কিন্তু বৈধতা দিয়েছিল। যখন 5th অ্যামেন্ডমেন্ট করা হয় তখন খন্দকার মোশতাক পার্লামেন্টেও ছিল না, কিছুই ছিল না। জিয়াউর রহমানের এমন কোনো বাধ্যবাধকতা কোথাও ছিল না যে ওইটা 5th অ্যামেন্ডমেন্ট। তারপরে আপনি দেখেন রাজাকারদের এই যে বিচারেরটা আমরা চালু করেছি, এই বিচারের জন্য আদালত স্থাপিত ছিল, প্রসিকিউশন ছিল, আইন ছিল। ওই অ্যামেন্ডমেন্টের ভিতর 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আদালত, আইন সব কিছু বাতিল করে দিয়ে রাজাকারদের মুক্ত করে রাজনীতিতে, স্বাধীন বাংলাদেশে রাজনীতিতে সম্পৃক্ত হবার, নেতৃত্ব দেওয়ার সুযোগ, দল করার সুযোগ করে দেওয়া হয়েছিল। আবার দেখেন আরেকটা বিষয় বলি, নিষিদ্ধ ঘোষিত ধর্মভিত্তিক রাজনীতি, সেটা কিন্তু এই সংশোধনীর মাধ্যমে কিন্তু বাংলাদেশ আবার পুনঃপ্রবর্তন করা হলো। আপনি দেখেন একটা ব্যাপার, যে সংশোধনী আপনি কথা বলছেন, এই সংশোধনী এতই অগণতান্ত্রিক, এতই অভিশপ্ত, এতই সংবিধান বিরোধী এবং বেআইনি, যে বাংলাদেশের বিচার বিভাগ তার এই আপনার জুডিশিয়াল রিভিউর যে পাওয়ার, সেই পাওয়ার বলে এটাকে বাতিল করে দিয়েছে, এটাকে বাতিল এবং অবৈধ ঘোষণা করেছে এই 5th অ্যামেন্ডমেন্টকে। তো আমি এই জন্য বলছি, এই 5th অ্যামেন্ডমেন্ট নিয়ে যদি আপনার মতো সিনিয়র মানুষ যদি ছাপাই গায়, তাহলে আমরা যাবো কোথায়? আমরা শিখবো কার কাছে? আর আমরা বলবো কি? কারণ যদি এই 5th অ্যামেন্ডমেন্ট যদি এতই লফুল হতো, এটা যদি এত ডেমোক্রেটিক হতো, তাহলে আপনারা তখন হয়তো আবার মিস্টার খান বলবেন যে মিস্টার ইসরাফিল আলমের মতো, আপনার মতো এরকম একজন অ্যাক্টিভ পার্লামেন্টেরিয়ান যদি 15th অ্যামেন্ডমেন্টের পক্ষে সাফাই গায়, সেটা কিভাবে অ্যাকসেপ্টেবল হবে? না, 15th অ্যামেন্ডমেন্টের কথা এটা ডিবেট হতে পারে, কিন্তু আমি বলছি যে এটা তো সুপ্রিম কোর্ট ডিসাইড করেছে, এটাকে একটা ডিসিশন দিয়ে দিয়েছে, যেটা আনডেমোক্রেটিক এবং এক্সট্রা কনস্টিটিউশনাল। আরেকটা কথা আমি বলি, ওই সংবিধানে ওই সংশোধনীটাই বাংলাদেশের অভিশপ্ত সামরিক শাসনকে আবার পুনঃপ্রবর্তন করেছিল। ওই সংশোধনের ভিতর দিয়ে আইইউবিআই যেভাবে পাকিস্তানি ক্ষমতা দখল করেছিল, একই কায়দায় যে জিয়াউর রহমান নির্বাচন ছাড়া, জনরায় ছাড়া, জনমত ছাড়া ক্ষমতা গ্রহণ করলো, এই গ্রহণ করার, রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করার অবৈধ প্রক্রিয়াকে কিন্তু
বৈধতা দিয়েছিল, এই ফিফথ অ্যামেন্ডমেন্ট। এই ফিফথ অ্যামেন্ডমেন্ট যদি এই মার্শালকে যদি অ্যাডমিট না করতো, যদি রেটিফাই না করতো, তাহলে আমার মনে হয় এরশাদ সাহেব পরবর্তীতে আর মার্শাল দেওয়ার সুযোগ পেত না। এই জন্য বলছি ফিফথ অ্যামেন্ডমেন্ট আমাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য, অগ্রগতির জন্য, আইনের শাসনের জন্য একটা বিশাল অভিশাপ। এইখানে এটার থেকে যত দূরে থাকা যায় ততই কিন্তু ভালো। আচ্ছা, বলবো এটা জি, আপনি বলতে ফিফথ চাইছেন। অ্যামেন্ডমেন্ট মানে ফোর্থ অ্যামেন্ডমেন্ট দিয়ে তো দরজা বন্ধ করে দিয়েছিল। ইট ওয়াজ ক্লোজ। আমি যেটা বললাম সেটা আপনি বলেন। ইট ওয়াজ ক্লোজ। ফিফথ অ্যামেন্ডমেন্টে মানে ফিফথ অ্যামেন্ডমেন্ট দিয়েই দরজাটা ওপেন করা হয়েছে, বহুদলীয় গণতন্ত্র এটা ওপেন করা হয়েছে। এইখানে আপনার যে কথাটা বলছেন আপনি, যে এই ইন্ডেমনিটি যেটা হয়েছিল এটা মুস্তাক সাহেব করেছেন, মুস্তাকের আমলে। আপনি আরেকটা কথা, 15ই আগস্টের যে ঘটনা, এই ঘটনার নায়ক ছিলেন খন্দকার মুস্তাক, এবং এর বেনিফিশিয়ারি ছিলেন তৎকালীন সময় আওয়ামী লীগে যারা মন্ত্রী ছিলেন, তারাই মুস্তাকের ক্যাবিনেটের মন্ত্রী হয়েছেন, তারাই বেনিফিশিয়ারি ছিলেন। 15ই আগস্টের পর ধারাবাহিকভাবে 3 নভেম্বর যেটা হলো, ওটাও আওয়ামী লীগের নেতৃত্বে করা হয়েছিল। কে? ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে, সাপোর্টেড বাই আওয়ামী লীগ। ইট ওয়াজ 3 নভেম্বর। 3 নভেম্বরের ঘটনা হওয়ার পর আপনার মনে আছে, 3 নভেম্বরের ঘটনা হওয়ার পর 4th নভেম্বর, 5th নভেম্বর, 6th নভেম্বর, এই 3 দিনের মধ্যে 4th নভেম্বর খালেদ মোশাররফ মেজর জেনারেল পদোন্নতি হলো, সেনাবাহিনীর প্রধান হলো, উনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন, সাইম সাহেবকে প্রেসিডেন্ট নির্বাচিত করলেন। জিয়াউর রহমান তখন হাউস অ্যারেস্ট, হি ওয়াজ হাউস অ্যারেস্ট। 7th নভেম্বরের পর জিয়াউর রহমানকে উদ্ধার করা হয়েছে। এই যে ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনা আপনার রাজনৈতিকভাবে এইগুলোর পিছনে আওয়ামী লীগ জড়িত ছিল, এই সমস্ত ঘটনার পিছনে। তো আপনার ফিফথ মানে যদি মানে অ্যামেন্ডমেন্টটা না হতো, তাহলে তো আপনি বহুদলীয় গণতন্ত্র হতো না, ইন্ট্রোডিউসই হতো না। আপনি এটা 15th অ্যামেন্ডমেন্ট করে আপনি এটাকে আবার চেঞ্জ করে ফেললেন। এর আগে আপনি দেখেন হাইকোর্টের মাধ্যমে এটা ওই 5th অ্যামেন্ডমেন্ট এবং 7th অ্যামেন্ডমেন্ট এই চেঞ্জ করানো হলো। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো তো ক্রিয়েটেড, এগুলো তৈরি করা হয়েছে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা আপনি জিয়াউর রহমান ক্ষমতা আসার পর, বা এই যে বিএনপি ক্ষমতা আসার পর, আপনি একটু আগে একটা কথা বলেছিলেন যে তাহলে বিএনপি এই উন্নয়নের প্রশ্নে কি কাজটা করেছে। আপনার মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বভার গ্রহণ করার পরে যে অরাজকতা অবস্থার দায়িত্বভার গ্রহণ করে উনি যেভাবে দেশ পরিচালনা করেছেন, এটা দেশের মানুষ এটা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আজকে যে সমস্ত সেক্টরগুলা, আপনি এই যে ফুটবল খেলেন, আপনি ক্রিকেট খেলেন, বিকেএসপি, ইট ইজ ডান বাই জিয়াউর রহমান। আপনার এই যে ম্যান পাওয়ার, এই যে মানে এক্সপোর্ট, এই যে গার্মেন্টস এক্সপোর্ট, বিভিন্ন সেক্টরগুলো, আমি বলতে এগুলো সময় লাগবে, এগুলা সব জিয়াউর রহমানের সময় এগুলা স্টার্ট হয়েছিল। এবং আজকে এই গভর্নমেন্টের ব্যর্থতার কারণে আপনি ম্যান পাওয়ার এক্সপোর্ট হচ্ছে না। আপনি মালয়েশিয়াতে যেখানে লক্ষ লক্ষ লোক দেওয়ার কথা, লোক নিচ্ছে না। যেখানে মধ্যপ্রাচ্যের লোক যাবে, আপনি একটা ব্যর্থ মানে সরকারের কারণেই আজকে ম্যান পাওয়ার এক্সপোর্ট হচ্ছে না। আজকে আমাদের মতো দেশে অন্তত কমপক্ষে 5 কোটি লোক বিদেশে পাঠানোর জন্য আগামী 10 বছরের মধ্যে একটা প্ল্যান করা দরকার, একটা মাস্টার প্ল্যান করা দরকার, যাতে 5 কোটি লোক বিদেশে। আমি চায়নাতে দেখেছি 30 কোটি মানুষ চাইনিজ, 150 কোটি মানুষের মধ্যে 30 কোটি চাইনিজ সারা পৃথিবীতে আছে, এবং চায়না টাউনের নামে তারা মানে বিভিন্ন জায়গায় বসবাস করতে, ব্যবসা বাণিজ্য করতে। অথবা আমাদের দেশে শুধু প্রাইভেট সেক্টরগুলোর কারণেই 1 কোটি মানুষ আজকে বিদেশে আছে, অ্যাব্রডে। আর যদি গভর্নমেন্ট যদি পদক্ষেপ গ্রহণ করতে, সাকসেসফুলি পদক্ষেপ গ্রহণ করতে পারতেন, এই আপনি দেখেন এই সরকারের গত 5 বছর আর এটা 1 বছর হতে যাচ্ছে, এই 6 বছরের মধ্যে কতজন লোক মানে বিদেশে গেছে, যায় নাই। আপনার তোফায়েল আহমেদ সাহেব মানে বাণিজ্য মন্ত্রী সাহেব, উনি বললেন যে জিএসপি এটা কোনো বিষয় না। এটা তো আমি মুহূর্তের মধ্যে, আমি যেদিন মন্ত্রী যে ওত নিলেন টেলিভিশন দেখছি আমরা, এটা মুহূর্তের মধ্যে আমরা করে ফেলবো, এটা কোনো বিষয় না। দেখা গেল যে উনি
গত 9 মাসে 10 মাসে পারলেন না পারাতে উনি আজকে ধীরে আমেরিকার বিরুদ্ধে খুব খেপে গেছে, খেপে যে কথাবার্তা বলছে। মানে এদের যে গভর্নমেন্টের আপনার ডেভেলপমেন্ট প্রোগ্রামের কথা বলতে, পদ্মা সেতু নিজেদের মানে এখন তো ইসরায়েল হয়তো মনক্ষুণ্ণ হবে যে আমাদের ইসরায়েল এই ব্যাপার দায়ী না, কিন্তু যারা দায়ী, যাদের কারণে পদ্মা সেতুটা হলো না, যাদের কারণে আজকে বিভিন্ন সারা আপনার এই যে হলমার্কের কেলেঙ্কারি হলো, যাদের কারণে শেয়ার বাজারের কেলেঙ্কারি হলো হাজার হাজার কোটি টাকার, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো কি ব্যবস্থা নেওয়া হলো আপনি বলেন? ব্যবস্থা নেওয়া হলো না। সরকার ভালো কাজ করতে মানুষ খুশি থাকবে কি কারণে? মানুষ খুশি থাকার কোনো কারণ নাই। এই হলো একটা দিক। অন্যদিকে রাজনৈতিকভাবে ডেমোক্রেটিক রাইট নাই, মানুষের মত প্রকাশের স্বাধীনতা নাই। আপনি সংবাদপত্র, প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সাংঘাতিক খারাপ অবস্থা, এবং যারা সরকারের সম্পর্কে একটু সমালোচনা করে, একটু তাদেরকে আপনার ঝামেলা। আমি ওসব ব্যাপারে আমি কিছু বলতে চাই না, আমি শুধু এটুকু বলবো যে দেখেন, বর্তমান সরকার, আমাদের সরকার যে সকল দিকে একেবারে সর্বোচ্চ সফল, এই দাবি আমি করবো না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আরো বেশি সফলতা অর্জন করা যেত, কিন্তু আপনি দেখেন ওভারঅল পারফরমেন্স যদি আপনি ইভ্যালুয়েশন করেন, আপনি দীর্ঘ অভিজ্ঞতার থেকে, আমার মনে হয় পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত এত গুড গভর্নেন্স, এত সাকসেসফুল লিডারশিপ সরকারের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সেক্টরে আপনি কিন্তু দেখাতে পারবেন না। আপনি দেখেন, এই যে আমি যেটা বলেছি মাইগ্রেশনের কথা বলি, ম্যান পাওয়ার কথা বলি, লোক যায়নি, এমন কোনো দিন নাই যে 1200 থেকে 1500 মানুষ বিদেশ যাচ্ছেন। আপনি যান, প্লেনে যান, এয়ারপোর্টে যান, আপনি ফ্লাইট পাবেন না, ফ্লাইট শিডিউল পাবেন না। এভরিডে 1200 থেকে 1500 মানুষ কিন্তু বিদেশে যাচ্ছে। আর একটা কথা আমি বলি সেক্টরের, যে গত 3 মাসে 13% রেমিটেন্স ফ্লো আমাদের বৃদ্ধি পেয়েছে, 13%। গতকালকেও আসছে পত্রিকা, আপনি দেখবেন। আর একটা ব্যাপার, যে শেখ হাসিনার সফল নেতৃত্বে আমাদের সুন্দর যুগোপযোগী গতিশীল মাইগ্রেশন পলিসি অ্যান্ড পজিশনের কারণে বাংলাদেশ এখন বিশ্বের 10টা রেমিটেন্স রিসিপিয়েন্ট কান্ট্রির মধ্যে কিন্তু একটা। এটা কিন্তু আগে ছিল না, আমাদের স্থান ছিল প্রায় 16, 17, 20-এর দিকে, কিন্তু সেটা এখন 10-এর মধ্যে চলে এসছে। চায়না ফার্স্ট, আমরা কিন্তু 10-এর মধ্যে গেছি, এবং আমরা খুব তাড়াতাড়ি পাকিস্তানকে আমরা ক্রস করছি। আর একটা বিষয় দেখেন, আপনি যেটা বললেন যে আমাদের সরকারের সময় পদ্মার বিষয়, পদ্মা সেতুর ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংক নিজেই এখন কিন্তু নিজেরাই কিন্তু তারা কিন্তু তাদের ভুল বুঝতে পেরেছে, তারা আবার পদ্মা সেতুর ব্যাপারে কিন্তু মনোযোগ দিয়েছে। এবং পদ্মা সেতুর যে দুর্নীতি হয়নি, এটা কিন্তু প্রমাণ হয়েছে তদন্তের ভিতর দিয়ে। হলমার্কসের মালিকরা তো জেলখানায়, স্টিল দে আর ইন জেল। এটা নিয়ে তো বিচারের আওতায় তো সরকারের দায়িত্ব, যেটা সরকার তো পালন করেছে, এখন আদালত তাদের বিচার করবে। দেখেন, এই যে মত প্রকাশের স্বাধীনতার কথা বললেন খান ভাই, আপনি নিজেই তো কত সুন্দরভাবে, মুক্তভাবে, সাহসের সাথে সুন্দরভাবে সরকারের বিরুদ্ধে সত্য, মিথ্যা, বাস্তব, অবাস্তব সব কথাই তো আপনি বলছেন। এবং প্রতিদিন যখন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তখন কেউ বলতে পেরেছে কিনা? এরকম টকশো, এরকম কথাবার্তা সরকারের বিরুদ্ধে প্রতিনিয়তই হচ্ছে। কোনো গণমাধ্যম, কোনো ব্যক্তির মত প্রকাশের কারণে, সরকারের সমালোচনার কারণে কোথাও কোনো আমি হয়নি। প্রত্যেকটা স্টেশন মানুষ তাদের দায়িত্ব পালন করছে, তাদের ব্যবসা বাণিজ্য করছে। যদি কিছু থাকে, না থাকলে আমি আবার ওনার কাছে চলে যাচ্ছি। তো আছে তো অনেক কথাই বলা, 1 মিনিট 60 সেকেন্ডস। অ্যাকচুয়াল আমাদের এখন দরকারটা হলো একটা গুড গভর্নেন্স দরকার, সুশাসন দরকার। সুশাসন হলে দেশটা জাম্প করে উঠে যেতে পারতো, কিন্তু এইটা সুশাসনের মানে এই গভর্নমেন্টের দ্বারা এটা সম্ভব না, এটা কখনো হবে না। আপনি একটা অবিলম্বে মধ্যবর্তী একটা নির্বাচন হওয়া দরকার, এবং ওই নির্বাচনটা ফ্রি ফেয়ার হওয়া দরকার। ফ্রি ফেয়ার সেই নির্বাচনে যে আসবে সেই সুশাসন দিয়ে দিবে না, এটা পসিবল হবে যদি এখন সাপোজ ওনারা যদি বলে যে ঠিক আছে মধ্যবর্তী নির্বাচন আমরা রাজি আছি, আগামী মার্চে হবে, কিন্তু তাদের নেতৃত্বে, তাদের গভর্নমেন্টের নেতৃত্বেই একটা নির্বাচন, তাহলে আর কোনো লাভ হবে না। এরকম একটা কথা বাজারে চালু আছে যে আপনারা নাকি স্বপ্ন দেখছেন মার্চে মধ্যবর্তী নির্বাচন, মার্চে মধ্যবর্তী নির্বাচন হবে। আমরা কেউ স্বপ্ন দেখছি না, আমার দিবা স্বপ্ন দেখি না, কিন্তু কথাটা হলো কেউ বলছে, কিন্তু সেই নির্বাচন যদি ওনাদের নেতৃত্বে হয় তাহলে কোনো লাভ হবে না। আচ্ছা, অন্যদিকে আরেকটা কথা বলে আমি, সেটা হলো 1 মিনিটের অনেক বেশি, 1 মিনিট বলে দেবো।
আপনার আমাদের শেষ আমাদের মন্ত্রী সাহেবরা যেসব কথাবার্তাগুলো বলছে, লেগামহীন কথাবার্তা বলছে প্রত্যেকটা মন্ত্রী। আপনি আমাদের অগ্নিকন্যা, উনি বললেন যে ওয়ার্ল্ড ব্যাংকে কান ধরে উঠাইতে হবে, বসাইতে হবে। আপনার মিডিয়াতে আমি শুনলাম, আপনার সাবেক সহকর্মী, আপনার একসাথে। আচ্ছা, আমাদের বলতে পারেন বলেই তো উনি অগ্নিকন্যা। যাই হোক, আপনারাই করেছেন, আপনারাই বলেছেন। আপনি ইনুর কথা শুনেন, আপনি আমাদের রেল মন্ত্রী দেখেন। ধন্যবাদ। অবশেষে যে ঘটনাগুলো, এটা পাবলিক, আপনি ওনাকে অভিনন্দন জানাবেন। আমি তো অভিনন্দন জানাই, কিন্তু এটা পাবলিকলি যেভাবে করা, যে একজন তাকে বলছে যে বয়স কোন ফ্যাক্টর, বিয়েটা উনি মিন করেছেন বলেই পাবলিকলি করেছেন। এই যে বিষয়গুলা, আর মন্ত্রী সাহেবরা যে সব কথাবার্তা বলছে, মানে লেখামহীন কথাবার্তা বলছে। কোন মন্ত্রী, আপনি একজন মন্ত্রী বললেন যে বিরোধী দলের লোককে হাত পা ভেঙে হাতে ধরে দিবে। আপনি বলেন তো, যাই হোক, যেটা গেছে গেছে, আমি আর এগুলো বলতে চাই না। আমি আশা করি দেশে একটা সুশাসন প্রতিষ্ঠা হোক, একটা মধ্যবর্তী নির্বাচন হোক, এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে, এবং ওইটা যে দ্বারা নির্বাচিত হবে তারাই দেশ ভালোভাবে চালাবে। আমাদের রেলমন্ত্রী চিরকুমার ছিলেন, উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, ওনাকে অভিনন্দন জানানো উচিত। আমাদের বড় ভাই নেতা হিসেবে সবই ভালো, শুভকামনা করা উচিত। অভিনন্দন জানাই। তবে পত্রিকায় যে খবর বেরোচ্ছে উনি মন্ত্রিসভার বৈঠকে ঝিমুচ্ছেন, সেটি বোধহয় না হয়। খুব ব্যক্তির সারা জীবন দেশ এবং জাতির জন্য কষ্ট করেছে। আরেকটা কথা, নির্বাচন, গণতান্ত্রিক রাজনীতিতে মধ্যবর্তী নির্বাচন হওয়া সম্ভব, এটা অসম্ভব কিছু না। কিন্তু ঘটনা হলো যে নির্বাচনটা কিভাবে হবে সেটা নিয়ে আপনি আলোচনা করেন, সেটা নিয়ে সরকারের সাথে আপনারা পরামর্শ করেন। সেটা না করে এইভাবে সমালোচনা করতে হবে না। আলোচনার দুয়ার খোলা আছে। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় সংলাপে বিশ্বাসী। আপনাদের কথা শুনতে চান, জানতে চান, আপনি আলোচনা করেন। এই দেশটা তো প্রধানমন্ত্রী একার না, এই দেশটা আমাদের সবার, সকলের, তাই না? এই দেশটা 16 কোটি মানুষের জীবন দিয়ে যুদ্ধ করে দেশ মানুষ স্বাধীন করেছে। অতএব এগুলো নিয়ে কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে দেশের সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটা শান্তিপূর্ণ একটা রাজনৈতিক অবস্থা, সহাবস্থান, এগুলো নিশ্চিত করার জন্য আলোচনা করতে হবে। আইনকে আইনের গতিতে চলতে দিতে হবে। গণতান্ত্রিক বিধি ব্যবস্থা অক্ষুণ্ণ রাখতে হবে। মানবাধিকারের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে। প্রত্যেকের মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আপনার এই যুদ্ধবাদীদের বিচার প্রক্রিয়া চলছে, এটাকে কোনো রাজনৈতিকভাবে দেখলে চলবে না। এটাকে অবশ্যই বাস্তবতার দৃষ্টিতে আপনার অনেক ধন্যবাদ। আমি চাই যে আপনারা গঠনমূলক রাজনীতি করেন, সৃষ্টিশীল রাজনীতি করেন, গণতান্ত্রিক রাজনীতির পথে আপনারা থাকেন। তাহলে দেখেন ইনশাল্লাহ দেশে সুন্দর একটা শান্তিপূর্ণ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে। ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কের যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05। মিস্টার নূর মোহাম্মদ খান এবং মিস্টার মোহাম্মদ ইসরাফিল আলম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, নূর মোহাম্মদ খান এটি মধ্যবর্তী নির্বাচনের মধ্যে সকল সমস্যার সমাধান দেখছেন। অন্যদিকে মিস্টার ইসরাফিল আলম বিএনপির কাছ থেকে গঠনমূলক রাজনীতি আশা করেন, কিন্তু নির্বাচন নিয়ে যত প্রশ্নই থাকুক না কেন তারা ক্ষমতায় থাকতে চান নির্ধারিত মেয়াদ পর্যন্ত। অর্থাৎ সংবিধানে যেহেতু নির্বাচনটিকে কেউ সাংবিধানিকভাবে অবৈধ বলতে পারছেন না, কাজে সংবিধানে যেভাবে আছে সেভাবে তারা ক্ষমতায় থাকতে চান। শুধু এই প্রসঙ্গ নিয়ে নানা প্রসঙ্গ নিয়েও বাংলাদেশের সংবিধান নিয়ে আমার দুই অতিথি আলোচনা করেছেন এবং বাংলাদেশের সংবিধানকে যে যার মতো করে ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে, দলের স্বার্থে, জোটের স্বার্থে প্রয়োজন মতো ব্যবহার করেছেন। আমার বামে যারা আছেন তারা যেমন করেছেন, ডানে যারা আছেন তারাও করেছেন। এবং অনেকের মতেই এই সংবিধান এখন যে অবস্থায় আছে, যদিও সংবিধানের মধ্যে এখন যে বিধি ব্যবস্থা তাতে সংবিধান নিয়ে কথা বলা বেশ বিপজ্জনক যে কোনো ব্যক্তির জন্য, তারপরেও বলতে হয় যে সংবিধান এখন যে অবস্থায় আছে অনেকেই, বিশেষ করে সংবিধান বিশেষজ্ঞদের যারা সংবিধান নিয়ে লেখাপড়া করেন তার মধ্যে কম বেশি আমারও যেটুকু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে পড়বার সুযোগ হয়েছে, তাতে বাংলাদেশের যে সমস্যা, রাজনৈতিক সমস্যা, এবং রাজনৈতিক সমস্যা যদি কোনো দেশে থাকে সেই সমস্যার সঙ্গে অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যাও জড়িয়ে যায়। সেই সমস্যার সমাধান করা বাংলাদেশের বর্তমান সংবিধানের পক্ষে একেবারেই অসম্ভব, এবং অসম্ভব বলেই এটিকে আরেকটি সংশোধনী দিয়েও কিন্তু এই সমাধান করা কতটা সহজ হবে সেটি নিয়ে বড় প্রশ্ন থাকছে। কাজেই কেউ কেউ মনে করেন, এবং তার মধ্যে
আমিও ওনাদের দুপাশ থেকে শুনে শুনে যতটুকু শিক্ষিত হয়েছি তাতে আমিও মনে করি যে এই সংবিধানটি পুনর্বিবেচনার দাবি রাখে, নতুন করে রচনা করা, সবার মত নিয়ে দীর্ঘ সময় নিয়ে বিচার বিশ্লেষণ করে বর্তমান সময়ের উপযোগী একটি সংবিধান বাংলাদেশের জন্য খুবই জরুরি। সবাই বিবেচনা করে দেখবেন যারা এর সঙ্গে সংশ্লিষ্ট, এবং এই কারণে আমি যেন কোনো বিপদে না পড়ি বা আমার মতো যারা এরকম ভাবেন তারা যেন কোনো বিপদে না পড়েন, সেরকম একটা সমাজ রাষ্ট্র কিন্তু আমরা দেখতে চাই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।